হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র কবিতাটি। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র কবিতাটি। ঠিক আছে, তোমাদেরকে জানো তোমাদের এখন আর বছরে পরীক্ষা দিতে হবে না। এখন নতুন সিলেবাসে নতুন ধাঁচে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে, তাই তো? মানে আগে যেটা 11-এ তোমাদেরকে বছরে একটি পরীক্ষা দিতে হতো, ফাইনাল পরীক্ষা, এখন সেটা হয়ে গেছে দুটো পরীক্ষা। বছরে এখন তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে সেমিস্টার সিস্টেমে, ঠিক আছে? মানে 6 মাস অন্তর অন্তর তোমাকে একটা করে পরীক্ষা দিতে হবে। তো চলো আমরা একটু সেমিস্টার সিস্টেমটা বুঝে নিই, তারপরে আমরা কবিতার আলোচনায় আসছি, ঠিক আছে? দেখো, আমাদেরকে প্রথম সেমিস্টার, এই যে সেমিস্টার অনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে কোন ধাঁচে জানো? পরীক্ষা দিতে হবে আমাদের, সব থেকে তোমাদের জন্য খুশির আনন্দ হচ্ছে, দেখো এই 40 নম্বর যে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। এমসিকিউ টাইপের কোশ্চেন অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তাই তো? এমসিকিউ হচ্ছে মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন। মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন মানে তোমাকে একটা প্রশ্ন, ছোট প্রশ্ন দিয়ে দেওয়া হবে এবং তার 4টে অপশন দেবে। 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে সেই একটি বেছে নিয়ে তোমাকে তার উত্তরটি দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। আর এটা কতক্ষণের মধ্যে হবে? এই পরীক্ষাটা হবে টোটাল 1.5 ঘন্টার মধ্যে। টোটাল 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষাটা হবে, তাই তো? তাহলে খুশির খবর না? আর বড় প্রশ্ন তোমাকে লিখতে হচ্ছে না ফার্স্ট সেমিস্টারে। একদম সব যা পড়বো আমরা ছোট প্রশ্নের জন্য বা শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? তাহলে এতগুলো আমাদের যে 40 নম্বরের প্রশ্ন আসবে, এগুলো হচ্ছে সব শর্ট কোশ্চেনের জন্য। এবং এর মধ্যে আমাদের কবিতা থেকে কত নম্বরের আসবে? দেখো কবিতা, এই দেখো কবিতার নম্বর হচ্ছে আমাদের কত? 7। তাহলে কবিতা থেকে আমাদের প্রশ্ন থাকছে 7 নম্বরের, ঠিক আছে? তাহলে আমাদের শর্ট প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন আসছে কবিতা থেকে। আর আমাদের আলোচনায় কবিতা রয়েছে দুটো, তাই তো? একটা মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর একটা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী, তাই তো? এই দুটো আসছে আমাদের কি শর্ট প্রশ্ন, এখান থেকে করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারে গেল, ঠিক আছে? এরপরে আমাদেরকে বড় প্রশ্ন করতে হবে সেকেন্ড সেমিস্টারে, মানে ওই যে বললাম দুটো পরীক্ষা দিতে হবে। সেকেন্ড সেমিস্টার মানে 6 মাস পর আমাদের আরেকটা পরীক্ষা হবে, যেটা হচ্ছে এসএ কিউ টাইপ আর এলএ কিউ টাইপ। এবার এটাও হবে কত নম্বরের? 40 নম্বরের। আর এটার জন্য সময় সংখ্যা কত দিয়েছে? 1 ঘন্টা। দেখো 60 আওয়ার্স মিনিট মানে 60 মিনিট তোমার সময় দিয়েছে, ঠিক আছে? মানে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। এবার এর মধ্যে দেখে নাও কি কি প্রশ্ন আসছে। এসএ কিউ টাইপ মানে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন আসছে এখান থেকে। শর্ট কোশ্চেন কিরকম? একটা প্রশ্ন দেওয়া হলো, তার উত্তরে তুমি ছোট্ট করে 2 বাক্যে বা 3 বাক্যে তার উত্তর লিখে দিলে, এটাই হচ্ছে এসএ কিউ টাইপ। হ্যাঁ, এবার এলএ কিউ টাইপ কোনটা? এলএ কিউ হচ্ছে লং কোশ্চেন, যেটা, ঠিক আছে? লং অ্যান্সার কোশ্চেন, যেটা আমাদের লিখি মানে বড় প্রশ্ন লিখে এসেছিলাম আমরা মাধ্যমিকে, যেমন 5 নম্বর লিখে এসেছিলাম বড় প্রশ্ন যেইভাবে, সেই রকমই প্রশ্নের ধাঁচগুলো হবে এখানে বড় প্রশ্ন, ঠিক আছে? তো এটা তো সেকেন্ড সেমিস্টার, যখন সেকেন্ড সেমিস্টার আসবে তখন আমি ভালো করে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন আমাদেরকে ফার্স্ট সেমিস্টারটা বুঝে নিতে হবে। ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর জন্য আমাদের কি থাকছে? 40 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে আমাদের কবিতা থেকে থাকছে কত? 7 নম্বর। এবং 7 নম্বরটা কত মিনিটের মধ্যে পূরণ করতে হবে? 12 মিনিটের মধ্যে, ঠিক আছে? 12 মিনিটের মধ্যে আমাদেরকে পূরণ করতে হবে সেই প্রশ্নটা। চলো আমরা জেনে নিলাম নম্বর বিভাজন কি করে হবে, তাই তো? এরপরে আমরা চলে যাব কোথায়? এরপরে চলে যাচ্ছি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিতে। এই কবিতাটাকে বুঝতে গেলে আমাদেরকে একটা ঘটনায় যেতে হবে। তোমরা কি একটা ঘটনা শুনেছিলে? ইনিকে মাইকেল মধুসূদন দত্ত, তাই তো? এনারই নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এর ব্যাপারে আমরা জানবো, কিন্তু একটা কি কথা শুনেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? অনেকেই শুনে থাকবে ছোটবেলায়, যখন আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তো চেনো সবাই। আগে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানা উচিত, ঠিক আছে? কে ছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তোমরা ছোটবেলায় সকলে আদর্শলিপি বইটা পড়েছো, তাই তো? আদর্শলিপি বইয়ে কি পড়েছো? বর্ণ পরিচয় আমরা জেনেছিলাম, তাই তো? বর্ণের সাথে আমরা পরিচয় হয়েছিলাম। এই যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা বিভিন্ন রকম বর্ণ পেয়েছিলাম। সেই বর্ণগুলো আমাদেরকে কে শিখিয়েছে? কার জন্য আমরা শিখতে পেরেছিলাম? মনে রাখবে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যদি আজ না থাকতেন, তাহলে আজ আমরা বাংলা শিক্ষায়, মাতৃভাষাতে আমরা আজ পড়াশোনা করতে পারতাম না। আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম না। আমাদের বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় আমরা শিক্ষিত হতে পারতাম না। আমরা আজও হয়তো ইংরেজি ভাষার দিকে ঝুঁকে থাকতাম, ঠিক আছে? তো এটা যেটা সম্ভব হয়েছে, এটা সমস্তটাই সম্ভব হয়েছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য, যিনি আদর্শ লিপির স্রষ্টা বা লেখক, ঠিক আছে? তার জন্য। তো তিনি হচ্ছেন সমাজের
বিভিন্ন কাজ করে গেছেন আমাদের সমাজের জন্য। যেমন বিধবা বিবাহ। বিধবা বিবাহ কোনটাকে বলছে? এখন দেখবে যাদের স্বামীরা মারা যায় তারাও আজকাল আরেকটা ছেলের সাথে বিয়ে হচ্ছে বা আরেকটা পুরুষের সাথে তার বিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? মানে এটাকে কি বলছে? বিধবা বিবাহ। যারা বিধবা হয়ে যাচ্ছে তাদের আবার পুনরায় বিবাহ দেওয়া হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। এটা ইংরেজ যখন শাসনাধীন ছিল, যখন আমাদের পুরনো ইতিহাস যখন জানবো ঘেঁটে দেখবো, তখন কিন্তু মেয়েদের এই সম্মানটা দেওয়া হতো না। তাদেরকে কি করা হতো? তাদের স্বামী মারা গেলে সে স্বামীর চিতাতেই তাদেরকে পুড়িয়ে মারা হতো, ঠিক আছে? কিন্তু যাদের স্বামী মারা গেছে তাদেরকে আবার নতুন করে বিয়ে দিতে হবে, এই প্রথা চালু করলো কে? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই, মনে রাখবে। এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এর নাম, ঠিক আছে? এর সাথে একে আবার গুলিয়ে দিও না। এর ব্যাপারে আমরা আসবো কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাপারে কিছু সাধারণ ধারণা, ঠিক আছে? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে মাইকেল মধুসূদনের একটা ঘটনা ঘটেছিল। শোনো, ঘটনাটা অনেকেই শুনে থাকবে, ঠিক আছে? এই মাইকেল মধুসূদন দত্ত যখন ইংল্যান্ডে, হ্যাঁ, কোথায়? ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়েছিল। কি পড়াশোনা করতে গিয়েছিল? ওকালতি পড়াশোনা করতে গিয়েছিল। ওকালতি পড়াশোনা করতে গিয়েছিল, তাই তো? কোথায় গিয়েছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ডে যখন ওকালতি পড়াশোনা করতে যায়, যেটাকে আমরা বলি উকিল, উকিলগিরি, তাই তো? যেটাকে আমরা বলি, সেই ওকালতি যখন পড়তে গিয়েছিল ইংল্যান্ডে, তখন সেখানে তার আর্থিক দিক থেকে অভাব অনটনের মধ্যে তিনি পড়েছিলেন। অভাব অনটন মধ্যে কি? মানে আর্থিক দিক থেকে টাকা পয়সার অভাব হয়েছিল তার। মানে সেখানে আর তার সংসার চলছিল না। হঠাৎ করে তার স্বামী, মানে হঠাৎ করে তার স্ত্রী আর পুত্র চলে আসায় তার জন্য একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এবং আর্থিক দিক থেকে অনেক কমজোরি হয়ে পড়েছিলেন তিনি। সেখানে তো আসলে তিনি পড়তে গিয়েছিলেন। তো তিনি কি করতেন? তিনি ছিলেন ইংরেজি ভাষাকে প্রথমে খুব ভালোবাসতেন, ঠিক আছে? প্রথমে ইংরেজি ভাষাকে তিনি খুব ভালোবাসতেন এবং ইংরেজি চর্চা করতেন। তিনি লেখালেখি, গদ্য, কবিতা যাই কিছু লিখুক না কেন, প্রথম দিকে তিনি ইংরেজি ভাষায় সব লিখতেন। তারপর একদিন কি হলো, যখন তার আর্থিক অনটনের মধ্যে তিনি পড়লেন, যখন তার টাকা পয়সার দরকার হলো, তখন তিনি যখন সেখানে ইংল্যান্ডে টাকার জন্য চাইলেন বন্ধুদের কাছে বা সেখানে আত্মীয়দের কাছে, পরিজনদের কাছে যখন টাকা চাইলেন, তখন তিনি পেলেন না, বা সেই সরকারের কাছে টাকা চাইলেন ইংল্যান্ডে, তখন তিনি সেই সাহায্য পেলেন না, আর্থিক সাহায্য। তখন তার ভীষণ রাগ হলো, একরকম তিনি ভেঙে পড়েছিলেন, তার সংসার চলছে না একরকম, মানে আর্থিক থেকে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন, তিনি যে খাবেন দুটো দিনে, সেই খাবারটুকুটাও তার জোগাড় হচ্ছিল না। এমন সময় তিনি কি করলেন? এমন সময় তিনি জানতে পারলেন দয়ার সাগর বিদ্যাসাগরের কথা, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তিনি জানতে পারলেন, যিনি ভারতে বাস করেন। আর ইনিও ভারতের বাসিন্দা, কিন্তু তিনি ভারতকে সেভাবে ভালো চোখে তখন দেখতেন না, ঠিক আছে? কিন্তু তিনি অগত্যা, মানে বাধ্য হয়ে তিনি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটি চিঠি লিখলেন, সেই ভারতে পাঠালেন, মানে লন্ডন থেকে, মানে ইংল্যান্ড থেকে, সরি, ইংল্যান্ড থেকে তিনি তখনকার দিনে, ইংল্যান্ড থেকে, বিদেশ থেকে তিনি ভারতে একটি চিঠি পাঠালেন, কার নামে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে। এবং তিনি তাকে লিখলেন যে তাকে কিছু যেন অর্থ সাহায্য দিয়ে উপকার করা হয়, ঠিক আছে? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর্থিক পরিস্থিতিও কিন্তু খুব খারাপ। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কাছে টাকা নেই, টাকা নেই। তখন কি করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? কিন্তু একে চেনে না, মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু ঈশ্বরচন্দ্র চেনে না, আর মাইকেল মধুসূদন দত্তও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনে না, কেউ কাউকে চেনে না। কিন্তু দুজনেই দুজনকে চিঠি পাঠিয়েছিল। প্রথমে চিঠি পাঠিয়েছিল মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, চিঠি পাঠালেন যে তার টাকা দরকার এবং তাকে যেন টাকা দিয়ে সাহায্য করা হয়, ঠিক আছে? এবং তার উত্তরে বিদ্যাসাগরও তাকে একটি চিঠি পাঠালেন, না চেনার পরেও তাকে চিঠি পাঠালেন এবং সেই চিঠিতে খামের ভিতরে তাকে কিছু টাকা দিয়ে পাঠালেন। কিরকম করে টাকাটা দিয়ে পাঠালেন? তিনি ধার করে টাকাটা পাঠিয়েছিলেন, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছেও টাকাটা ছিল না, টাকাটা ছিল না, তিনিও ধার করে তার কাছে টাকাটা পাঠিয়েছিলেন। ভাবো তিনি কতটা দয়ার সাগর, করুণার সাগর বলা হচ্ছে কেন তাকে? কারণ তিনি এই যে দয়াতে, তাকে চেনে না, তবুও তাকে বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছিল তার সাহায্যের জন্য, যাতে সে বিপদে না পড়ে। তখন তার প্রতি ভালোবাসা জেগে উঠেছিল, কার প্রতি? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি। কার ভালোবাসা? এই মাইকেল মধুসূদনের ভালোবাসা জেগে উঠেছিল। তখন তিনি কি করলেন? এবার তিনি বাংলা লেখা লিখতে শুরু করলেন। এতদিন তিনি ইংরেজি ভাষায় লেখা লিখতেন, ইংরেজদের জন্য লেখা লিখতেন, যারা ইংরেজি পড়ে তাদের জন্য লেখা লিখতেন। কিন্তু ইংরেজদের প্রতি একরকম তিনি ক্ষুণ্ণ হলেন, মানে রাগ হলেন, ক্ষুব্ধ হলেন, ঠিক আছে? তারপর থেকে তিনি বাংলা ভাষায় রচনা করতে শুরু করলেন। এইরকমই একরকম আমরা কথা পাবো, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, সনেট। কি লিখেছেন? সনেট, ঠিক আছে? সনেট, সনেট কি? তাহলে তোমাদের মাথায় এবার প্রশ্ন আসবে, তাই তো? যে স্যার তাহলে সনেটটা কি? আমরা তো বুঝতে পারছি না, আমাদের মাথার উপর দিয়ে গেল। সনেট হচ্ছে, দেখো বোঝো ভালো করে, সনেট তোমাদেরকে বেশি কিছু বুঝতে হবে না, এখন এখন শুধু এটা বুঝে রাখো যে সনেটকে আমরা বাংলায় বলি
চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। এবার মাথায় প্রশ্ন যাচ্ছে, চতুর্দশপদী কবিতা আসলে কি? চতুর্দশপদী কবিতা আসলে কি, তাই তো? চতুর্দশপদী কবিতা হচ্ছে সেটাই যেটার চরণ থাকবে কটা? 14টা। চরণ মানে লাইন, কবিতার লাইন থাকবে 14টা লাইন থাকবে। 14টা লাইন সমন্বিত এবং 14টা লাইনই মিল হবে, অন্তে মিল হবে, ঠিক আছে? সেই চরণই 14টা চরণ বা 14টা লাইনই মিল হবে। যেমন দেখো, আমরা যদি কবিতার দিকে সরাসরি চলে যাই, দেখবে এখানে 14টা লাইন আছে। একটা লাইন, দাঁড়াও, এই কবিতার দিকে তাকালেও আমরা দেখব 14টা লাইন রয়েছে, ঠিক আছে? একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটি লাইন, পাঁচটি লাইন, ছটি লাইন, সাতটি লাইন, আটটি লাইন, নটি লাইন, 10টি লাইন, 11টি লাইন, 12টি লাইন, 13টি লাইন, 14টি লাইন। কটি লাইন হলো? 14টি লাইন, তাই তো? এবং এর ছন্দে একটা মিল রয়েছে, দেখো। দেখো শেষে দেখো, ভারতে ও মনে একটা, ভারতে এই দেখো, ভারতের সাথে এই যে জগতের একটা মিল রয়েছে, ভারতের সাথে জগতের লাইনের সাথে একটা মিল রয়েছে। তারপরে মনের সাথে কিরণে, মনে রণে একটা মিল রয়েছে, দেখো শেষে চরণের শেষে একটা মিল রয়েছে। তারপরে কি, পর্বতে বোতে এই দেখো মোতে একটা মিল রয়েছে। তারপরে চরণে রণে এই দেখো সদনে সনে দনে দনে একটা মিল রয়েছে। এইরকম 14 মাত্রা বিশিষ্ট কি হচ্ছে ছন্দে রচিত তার লেখা এই চতুর্দশপদী কবিতাকে আমরা সনেট বলি, যাকে আমরা ইংরেজিতে নাম দিয়েছি সনেট এবং বাংলায় এর নাম দিয়েছি চতুর্দশপদী কবিতা বলি, ঠিক আছে? এরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে মাইকেল মধুসূদন দত্ত দুটো সনেট লিখেছিলেন, ঠিক আছে? এই চতুর্দশপদী কবিতাবলিতে দুটো সনেট লিখেছিলেন। তার মধ্যে একটা সনেট আমাদের আলোচ্য হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি, যাকে আমরাই বলছি বাংলায় কি, চতুর্দশপদী কবিতা। এবার এর উৎস কি, তোমরা অনেকেই প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে? ধরো বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে কবিতাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, কোথা থেকে, কোন অংশ থেকে নেওয়া হয়েছে? তখন তোমরা কি বলবে? চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে বা গ্রন্থ থেকে, 1927 বঙ্গাব্দ এটা বাংলা সাল, আর ইংরেজি সাল হচ্ছে 1866 খ্রিস্টাব্দ। এই সালে তার এই চতুর্দশপদী কবিতা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি নেওয়া হয়েছে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে বুঝতে পারলে সনেট আসলে কি, তাই তো? তাহলে সনেট কি যদি আমরা প্রশ্ন করি, তাহলে কি বলবে তার উত্তরে? তাহলে সনেট হচ্ছে একরকম কি, 14 চরণ বিশিষ্ট, বা এর মধ্যে কিন্তু আবার অন্যটাও হয়, 14 চরণ বা 18 চরণ বা 22 চরণ এগুলোও হয়, কিন্তু এটা হচ্ছে 14 চরণ বিশিষ্ট, ঠিক আছে? মানে 14টা লাইন বিশিষ্ট কবিতায় 14টি লাইন থাকবে, ঠিক আছে? এই 14টি লাইন বিশিষ্ট যেই ছন্দময় রচিত একটা হৃদয়াবেগে, মানে একটা ভেতরে ভাবোচ্ছ্বাস জাগাবে, একটা অভিব্যক্তি হবে আমাদের মনের মধ্যে, সেটাই হচ্ছে এর ছন্দবদ্ধ একটি রচিত সনেট, ঠিক আছে? মনে থাকবে তাহলে এটা। তাহলে সনেট আমরা কি জানলাম? সনেটে আরো ভাগ হয়, সেগুলো আমরা বড় হব তারপরে জানবো। আপাতত এটুকু জেনে রাখো তোমরা, সনেট হচ্ছে 14 চরণ বিশিষ্ট, 14টি লাইন বিশিষ্ট একটি কবিতা, সেটাকেই আমরা বলা হচ্ছে সনেট। সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী। চতুর্দশ মানে 14টা, পদী মানে পদ, 14টা পদ থাকবে, চতুর্দশ পদী, ঠিক আছে? 14টা পদ থাকবে, সেটাই হচ্ছে 14টা পদ বিশিষ্ট বা লাইন বিশিষ্ট কবিতাই হচ্ছে সনেট। মনে রাখবে। তাহলে আমরা জানলাম সনেট কি, তাই তো? এবং এর উৎস কি, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা জানলাম, তাই তো? এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো একটু লেখক সম্বন্ধে। প্রথমেই তোমাদের বলেছিলাম যে কবিতা যাওয়ার আগে আমাদেরকে প্রথমেই লেখক সম্বন্ধে কিছু জ্ঞান, সাধারণ একটা ধারণা রাখতে হবে, তা না হলে তার লেখা কবিতার মধ্যে আমরা ভেতরে ঢুকতে পারবো না, ঠিক আছে? তো চলো আমরা জেনে নিই তাহলে কবির সম্বন্ধে কিছু সাধারণ ধারণা আমরা নিয়ে নিই। এইখানেই আমরা পেয়ে যাব আমাদের বইয়ের মধ্যে। দেখো কি বলছে, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, দ্বারা একটু বড় হয়ে গেছে, আমরা ছোট করে নিই পেনটাকে, ঠিক আছে? তাহলে মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম কোথায়, কত সালে হয়েছিল? 1824 সালে। 1824 সালে তার জন্ম হয়েছিল। এবার প্রশ্ন আসতে পারে, কোথায় তার জন্ম হয়েছিল? বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে। তাহলে বাংলাদেশ, যেটা এখন বাংলাদেশের অন্তর্গত, আগে আমাদের কি অংশ ছিল? প্রথম তো দেশ ভাগ হয়নি তখন, তখন তিনি ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছিল, মনে রাখবে। এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে ভাগ হয়ে, কিন্তু তিনি তখন ভারতেরই অংশ ছিল, ঠিক আছে? তাহলে ভারতবর্ষে তখন বাংলাদেশ, যেটা আমাদের বঙ্গ নামে পরিচিত ছিল, সেই বঙ্গে, বাংলায় তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখন আমরা নাম দিয়েছি তার বাংলাদেশ, যেটা ভাগ হয়ে গেছে। যশোর জেলা যে জায়গাটা পড়ছে, সেই যশোর জেলাটা এখন বাংলাদেশের অন্তর্গত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তো?
দেখো তারপরে কি বলছেন, হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। দেখো হিন্দু কলেজ যখন প্রথম প্রতিষ্ঠা হলো, আমাদের প্রথম কলেজ কি প্রতিষ্ঠা হলো? হিন্দু কলেজ, তাই তো? কত সালে? 1800 সালে, মনে রাখবে, কলকাতায়। তো সেই হিন্দু কলেজ যখন প্রতিষ্ঠা হলো তখন সেখানে ইংরেজি পড়ানো হতো, শুধু ইংরেজি। এবং সেখানে তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করলেন, ঠিক আছে? ইংরেজি ভাষায় যা পড়াশোনা তিনি করতে শুরু করলেন, বাংলা ভাষায় না, মনে রাখবে, ইংরেজি ভাষায়। ওই যে বললাম লন্ডনে উকালতি পড়তে গিয়েছিল সেই ঘটনা, তাই তো? তারপরে কি বলছেন, 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম মানে খ্রিস্টান, খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করেন। কত সালে? 1843 সালে। তিনি একজন বাঙালি, বাংলায় থাকতেন, ঠিক আছে? কিন্তু তিনি পরবর্তীকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইংরেজিকে, মানে ইংরেজি ভাষাকে, ইংরেজদের এতটাই ভালোবাসতেন, তিনি পরবর্তীকালে খ্রিস্টান ধর্মও গ্রহণ করে নিয়েছিলেন। বাংলায় সাহিত্য সৃষ্টি বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করে তিনি ব্ল্যাক ভার্সের অনুসরণে অমিত্রাক্ষর ছন্দ প্রত্যাবর্তন করে বাংলায় এক যুগান্তর আনেন। এরপরে কি করলো? এরপরে তো ইংরেজ ধর্ম, খ্রিস্টান ধর্ম তো তিনি গ্রহণ করলেন। কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যখন ইংরেজরা তার বুকে লাথি মারলো, তার পেটে লাথি মারলো, তখন তিনি কি করলেন? আবার ফিরে এলেন কোথায়? বাংলায়। এবং বাংলায় সাহিত্য চর্চা করতে শুরু করলেন, বাংলায় লেখালেখি করতে শুরু করলেন। তখন বাংলা নিয়ে তিনি এতটাই উদ্বুদ্ধ ছিলেন, লেখালেখি শুরু করেছিলেন, যে তার লেখা পড়ে সবাই, মানুষজন খুব খুশি হয়েছিল বাংলায়। এবং বাংলায় ব্ল্যাক ভার্স, যাকে আমরা অমিত্রাক্ষর ছন্দে বলেছিলাম, লিখেছিলেন তিনি। অমিত্রাক্ষর ছন্দে তিনি লেখা লিখেছিলেন, এবং এই লেখা লিখে তিনি বাংলায় যুগান্তর সৃষ্টি করেছিলেন, ঠিক আছে? মানে এতটাই বাংলার মানুষ ভালোবেসেছিলেন তাকে। গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তিনি কি কি ভাষা জানতেন যদি প্রশ্ন আসে? মাইকেল মধুসূদন দত্ত কি কি ভাষা জানতেন? তাহলে গ্রিক ভাষা জানতেন, ল্যাটিন ভাষা জানতেন, সংস্কৃত ভাষা জানতেন, ঠিক আছে? এইসব ভাষাগুলো তার কি পাণ্ডিত্য ছিল, তিনি জানতেন। তার সবচেয়ে বড় কাব্যগ্রন্থ কোনটা বলতো? তাহলে তার সবচেয়ে বড় কাব্যগ্রন্থ হচ্ছে, মনে রাখবেন, মেঘনাদ কাব্য, মেঘনাদ বধ কাব্য, যেটাকে আমরা জানি, ঠিক আছে? এটা হচ্ছে তার সবচেয়ে প্রধান শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, তার সবচেয়ে বড় বিখ্যাত কাব্যগ্রন্থ, মনে রাখবে। এটা খুব বাজারে সড়গড় নিয়ে এসেছিল তিনি, এটা খুব বাজারে ছেয়ে গিয়েছিল চারিদিকে, ঠিক আছে? কাব্যগ্রন্থ কি তো আমি ক্লাস 10-এ সব পড়াতে বলেই দিয়েছিলাম, তবুও তোমাদের এখানে ছোট্ট করে বলে দিচ্ছি যারা জানো না কাব্যগ্রন্থ কি, ঠিক আছে? কাব্যগ্রন্থ, ধরো এটা একটা বই, ঠিক আছে? এটা একটা আমাদের হাতের কাছে রয়েছে বই, এবং এই বইয়েতে লেখা রয়েছে, কি রয়েছে? কবিতা লেখা রয়েছে। এই বইতে কবিতা রয়েছে, কার কবিতা রয়েছে থাকবে এটাতে? এটাতে একজনেরই কবিতা থাকবে, এবং সমস্ত বইটাই হবে কবিতার বই। সমস্ত বইটাই হবে কি? কবিতার বই, কবিতার বই, মনে রাখবে। কাব্য, কাব্য মানে কবিতা, কাব্য মানে কবিতা, আর গ্রন্থ মানে বই, গ্রন্থ মানে বই, তার মানে কবিতার বই, সমস্তটাই হবে কবিতার বই। আমাদের কাছে এখন হাতের কাছে যেই বইটা রয়েছে বাংলায়, তাই তো, সাহিত্য অনুশীলন বা সাহিত্যানুশীলন, যে বইটা রয়েছে আমাদের হাতের কাছে, সেই সাহিত্যানুশীলন বইটিতে দেখবে গল্প রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। কিন্তু আমাদের ওই রকম হলে চলবে না, আমাদেরকে হতে হবে, সেই বইটা একটাই বই হতে হবে, এবং সেই বইটা হতে হবে পুরোটা কবিতার বই, এবং সেই পুরোটার কবিতার বই হবে একজন লেখককে নিয়ে। সেটাই তখন হয়ে যাবে একজনের কাব্যগ্রন্থ। তো সেই রকমই মেঘনাদ বধ কাব্য হচ্ছে কি? মাইকেল মধুসূদন দত্তেরই লেখা একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে? তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো কি কি, চলো আমরা জেনে নিই। তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, এই দেখো এটাও তার হচ্ছে একটি কাব্যগ্রন্থ, চতুর্দশপদী কবিতা বলি, মনে রাখবে, যেটা আমাদের কবিতাটা আজকে নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে। তাহলে এটাই হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ, এরকম একটা বই গ্রন্থ। এবং এই বই থেকে একটা কবিতা তুলে নিয়েছে, যাই কবিতাটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই কবিতাটি আমরা পড়বো আজকে, সেই কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে চতুর্দশপদী কবিতা কাব্যগ্রন্থ থেকে যদি প্রশ্ন আসে কোন কাব্যগ্রন্থ থেকে ঈশ্বরচন্দ্র কবিতাটি নেওয়া হয়েছে, তাহলে তোমরা উত্তরে কি লিখবে? চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এবং এই কবিতাটি কি ছিল? একটি সনেট জাতীয় কবিতা। সনেট কোনটাকে বলা হচ্ছে? সনেট বলা হচ্ছে 14 চরণ বিশিষ্ট বা 14 লাইন বিশিষ্ট একটি কবিতা, যার মিল রয়েছে, ঠিক আছে? প্রত্যেক দুই চরণের অন্তে মিল রয়েছে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের কি? এই যে সনেট, মনে থাকবে তাহলে সনেট আমাদের কি। এরপরে কি বলছেন, তার রচিত নাটকগুলি, তিনি নাটকও রচনা করেছিলেন, দেখো। নাটক কি? শর্মিষ্ঠা নাটক, পদ্মাবতী নাটক, মায়া কানন নাটক, কৃষ্ণকুমারী নাটক। এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়েরও ও একেই কি বলে সভ্যতা নামে দুটি প্রহসন রচনা করেছিলেন। কি রচনা করেছিলেন? দুটি প্রহসন। প্রহসন দুটির নাম কি? মনে রাখবে। তাহলে যদি প্রশ্ন আসে মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম বলো তো, তাহলে কি বলবে? বুড়ো শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা, ঠিক আছে? খুব দুটো প্রহসন, খুব সুন্দর প্রহসন। তোমরা বড় হও তখন পড়বে, বাংলা নিয়ে যখন পড়বে দেখবে এগুলো সব সিলেবাসে রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন যদি করি, এটা একটা প্রশ্ন গেল। তারপরে যদি আমরা প্রশ্ন করি মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটো কাব্যগ্রন্থের নাম বল, তাহলে কি বলবে? এই দেখো এগুলো হচ্ছে তার সব কাব্যগ্রন্থ। তাহলে দুটো যে কোনো বলে দেবে, একটা মেঘনাদ বধ কাব্য, আর একটা আমাদের সিলেবাসে রয়েছে চতুর্দশপদী কবিতাবলী বা ব্রজঙ্গনা, বীরঙ্গনা, তিলোত্তমা সম্ভব, এইসব এগুলো, ঠিক আছে? আর তারপরে যদি বলি মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি নাটকের নাম লেখো, যদি প্রশ্ন আসে, তাহলে কি লিখবে? শর্মিষ্ঠা ও পদ্মাবতী, ঠিক আছে? এরকম একটা অপশন দেবে তোমাদের, এমসিকিউ টাইপের দেবে, ঠিক আছে? ধরো বলা হলো এখানে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা
একটি নাটকের নাম লেখো যেগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তখন তোমাকে অপশন দিয়ে দেওয়া হলো শর্মিষ্ঠা নাটক, না তোমার শেষের কবিতা নাটক, না উপন্যাস, না তোমার দিয়ে দিল ধরো একে কি বলে সভ্যতা, তারপরে দিয়ে দিল তোমার উম নূরজাহান। এইভাবে 4টে নাটকের নাম দিয়ে দিল, ঠিক আছে? তখন তোরা অপশনে কোনটা রাইট চিহ্ন দেবে? শর্মিষ্ঠাতে রাইট চিহ্ন দেবে এইভাবে, ঠিক আছে? তাহলে এগুলো গেল আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর, এবং আমরা এখানে কবির সম্বন্ধেও কিছু জ্ঞান ধারণা নিয়ে এলাম, তাই তো? তাহলে আমাদের এই গেল কি? তাহলে আমাদের এই গেল কবিতা, মানে কবির সম্বন্ধে একটা সাধারণ ধারণা, ঠিক আছে? এরপরে আমাদেরকে কিসে আসতে হবে বললাম? এরপরে আমাদেরকে আসতে হবে সরাসরি কবিতাতে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্রের কবিতার নাম, লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তাই তো? তাহলে এরপর আমরা কি করব? এরপর আমরা সরাসরি কবিতাতে ভেঙে ভেঙে আমরা আলোচনা করব, এবং কি করব? পরপর পরপর আমরা শব্দগুলোকেও ভাঙবো এবং জানবো, তার সাথে সাথে আমরা প্রশ্ন নিয়েও আলোচনা করব, ঠিক আছে? চলো, তার আগে একটু বলে দিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক? আর বন্ধুদের তোমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবে, তারাও জানতে পারবে, তারাও শিখতে পারবে, ঠিক আছে? চলো, কি বলা হচ্ছে তাহলে জেনে নিই আমরা। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যার সাগর কাকে বলা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হচ্ছে বিদ্যার সাগর বলা হচ্ছে। কেন বিদ্যার সাগর বলা হচ্ছে? তিনি তাকে, তার মধ্যে অগাধ জ্ঞান রয়েছে, মানে বিশাল জ্ঞান রয়েছে তার মধ্যে। তিনি এমন একজন ব্যক্তি যার মধ্যে জ্ঞানে ভরা, জ্ঞানে পরিপূর্ণ, তাই বলা হচ্ছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। তিনি বিখ্যাত, ভারতবর্ষে তিনি বিখ্যাত, সারা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে গেছে। তিনি এতটাই মানুষের জন্য করে গেছেন চিরজীবন, যে গোটা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে গেছে। এই যে বিধবা বিবাহ আইন নিয়ে এলো তিনি, এই যে সরকারের কাছ থেকে তিনি আপিল করে আইনটা নিয়ে এলো বিধবা বিবাহ, আরো বিভিন্ন মানুষদেরকে শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে, বাংলা শিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি এই যে সংস্কৃত ভাষায় তিনি রচনা করলেন, বা আরো যে বাংলা ভাষায় তিনি রচনা করলেন, এইসব ভাষাগুলো কি আমরা কি জানলাম? আমাদের জন্যই করেছে, তাই তো? তাহলে তার জন্য বলা হচ্ছে তাকে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, এই ভারতবর্ষে তুমি বিখ্যাত হে বিদ্যাসাগর, তুমি এই ভারতবর্ষে বিখ্যাত, তুমি বিদ্যাসাগর, জ্ঞানের সাগর তুমি, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। কি বলা হচ্ছে? করুণার সিন্ধু তুমি, করুণার সিন্ধু। করুণার সিন্ধু কাকে বলা হচ্ছে? বিদ্যাসাগরকে। করুণা মানে, করুণা মানে কি? করুণা মানে দয়া, দয়ার সাগর তিনি, করুণা, সবাইকে করুণা করে, যে আসে তার কাছে কাউকে তিনি ফেরান না, সবাইকে করুণা করে দয়া করে তার কিছু না কিছু তিনি উপহার করেছেন, উপকার করেছেন, ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে করুণার সিন্ধু তুমি। সিন্ধু মানে কি? সাগর। করুণার সাগর তুমি। সাগর যেমন তার ঢেউয়ে তালে তালে সবাইকে একসাথে মিলেমিশে নিয়ে যায়, সেই রকমই করুণার সাগর তুমি, সবাইকে একসাথে নিয়ে চলেছো। সেই জানে মনে, যে জন তোমার সান্নিধ্যে এসেছে সেই তোমাকে জানে, সেই তোমাকে চেনে। হ্যাঁ, আমরা শুধু অন্য কেউ চিনবে না, কারা চিনবে? যেই জন তোমার সান্নিধ্যে এসেছে, যারা তোমার কাছে এসে উপকার পেয়েছে, তারাই একমাত্র তোমাকে ভালো করে জানে। তাই বলা হচ্ছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতেই, করুণার সিন্ধু তুমি সেই জনে জানে। দেখো, বোঝো লাইনটাই মনে করে, এই যে বললাম 14 চরণের মিল রয়েছে প্রতি 2 লাইন পর পর। যেমন ধরো ক এবং খ, এই ক এবং খ এর মধ্যে দেখো একটা মিল রয়েছে। ক খ, ক এর পরে কি হয়? খ হয়, তাই তো? ক খ, এরকম যে মিল রয়েছে সেই রকমই এখানেও একটা মিল পাবো আমরা, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের, আবার তৃতীয় লাইনের পরে দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের আমরা একটা মিল পাবো, দেখো। তাহলে আমরা দেখি চলো, প্রথম লাইনের সাথে কিভাবে মিল পাচ্ছি। তাহলে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। এই দেখো, ভারতের সাথে জগতের একটা মিল পাচ্ছি, তের সাথে এই তের একটা মিল পাচ্ছি, ঠিক আছে? এই যে লাইনের শেষে মিল পেলাম আমরা, তাই তো? একটা মিল পেলাম, তাই তো? এই তের সাথে এই তের একটা মিল পাচ্ছি। আবার দেখো, এই দন্ত নয়ের সাথে মূর্ধন্য নয়ের একটাও মিল পাবো আমরা। তাহলে কি বলা হচ্ছে? দিন যে, দিন মানে কি বলতো? দিন যে, যিনি দিন আনি দিন খায়, মানে গরিবকে বোঝানো হয়েছে, দরিদ্র, দরিদ্রদের বোঝানো হয়েছে এখানে। দিন শব্দের অর্থ মনে রাখবে, লিখে নাও খাতায়, এগুলো শব্দের অর্থগুলো আমি যে বলছি তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? এগুলো থেকেও প্রশ্ন আসবে। ধরো, বলা হলো দিন শব্দের অর্থ কি, তখন কি বলবে? দিন শব্দের অর্থ হলো দরিদ্র বা গরিব, মানে যিনি দিন আনি দিন খায়। তাহলে দিন যে দিনের বন্ধু, তাহলে এই দিনের বন্ধু কে? দিনের বন্ধু হচ্ছে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে গরিবের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বলা হচ্ছে। তিনি সমস্ত গরিবের পাশে গিয়ে দাঁড়ান, যখনই তার চোখে পড়ে যিনি, তার পাশে গিয়েই তিনি দাঁড়িয়েছেন। তাই বলছে এই গরিবের বন্ধু তিনি। ঠিক আছে, গরিব যে দিনের বন্ধু, মানে গরিবেরও বন্ধু। উজ্জ্বল জগতে, জগতের মধ্যে তিনি উজ্জ্বল হয়ে রয়েছেন, তার নাম এমন ভাবে। হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, হিমাদ্রির হেমক্লান্তি কি অম্লান কিরণে। দেখো এই শব্দগুলো অর্থগুলো লিখে রাখবে, ঠিক আছে। হেমাদ্রি, হেমাদ্রি মানে কি? হেমাদ্রিকে বলা হচ্ছে সোনার পর্বত বা সুমেরু পর্বত। সোনার পর্বত বা সুমেরু পর্বত লিখে নাও। হেমাদ্রি মানে পর্বত, ঠিক আছে, সুমেরু পর্বত। তারপরে কি বলছেন? তারপরে আমরা পাবো কি? হেমাদ্রির হেমক্লান্তি, হেমকান্তি, তাই তো। তাহলে হেমকান্তি মানে কি? হেমকান্তি মানে হচ্ছে সোনার মতো রূপ যার, সোনার মতো রূপ যার। এই যে হেমাদ্রি মানে পাহাড়ের কথা বললাম, সেই পাহাড়টার রূপ কিরকম? সোনার মতো, সোনার মতো রূপ যার, সেটাই হচ্ছে হেমকান্তি, ঠিক আছে। আর অম্লান মানে কি? অম্লান হচ্ছে যেটা ম্লান হয় না, যেটা বিবর্ণ বা ফ্যাকাশে হয় না, যেটা সবসময় উজ্জ্বল থাকে, যার কিরণ সবসময় উজ্জ্বল থাকে, সেটাই বলছে অম্লান, যিনি ম্লান হয় না, সেটাই, ঠিক আছে। কিরণে, কিরণ মানে কি? কিরণ মানে উজ্জ্বল, তাই তো। কিরণ মানে উজ্জ্বল আলো, যার আলো, ঠিক আছে, যার আলো ম্লান হয় না, তাকেই বলা হচ্ছে কি? হেমক্লান্তি মানে হেমাদ্রি। হেমাদ্রি পাহাড়টাকে বলা হচ্ছে যে, যে হেমাদ্রি পাহাড়, মানে যিনি সুমেরু পাহাড় যাকে আমরা বললাম, ঠিক আছে, সেই সুমেরু পাহাড়ের তার রং কিরকম? সোনার মতো রং। এবং সেই সোনার রংটা কিরকম হয় না? সেই সোনার রংটা অম্লান হয় না, মানে কি, কি হয় না? তার রং কখনো ফ্যাকাশে হয় না। কার রং? কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কি বলা হচ্ছে? কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, মানে ভাগ্য বল মানে কি? ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। দেখো ভালো করে বোঝো তাহলে এই জিনিসটা, ঠিক আছে। মহাপর্বত বলতে কাকে বোঝানো হচ্ছে? মহাপর্বত বলতে এখানে ওই যে বললাম এক বিশাল পর্বত, এই যে আমরা সুমেরু পর্বতের কথা জানলাম, মহাপর্বত বলতে একরকম বিশাল পর্বত। ধরো হিমালয় পর্বতকে যদি আমরা বলি, সেই মহাপর্বত, মহাপর্বত বলতে কি? হিমালয় পর্বত সব থেকে বড় উঁচু পর্বত আমরা জানি, তাহলে হিমালয় পর্বতকে বলা হচ্ছে মহাপর্বতে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, তাহলে সেই মহাপর্বতটা কি? কে? সেই বিদ্যাসাগরকেই বলা হচ্ছে মহাপর্বত। এখানে এই যে সুমেরু পর্বতের কথা আমরা জানলাম, সোনার মতো রূপ যার, যিনি সবসময় উজ্জ্বল হয়ে থাকেন, কে সেটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই। আবার এখানে বলছে কি? মহাপর্বত, যিনি কাকে, কাকে বলা হচ্ছে মহাপর্বত? যিনি হিমালয় পর্বত। তাহলে হিমালয় পর্বতটাকেও কি বলা হচ্ছে? সেই হিমালয় পর্বতটাকেও কার সাথে তুলনা করছে? বিদ্যাসাগরের সাথে। বিদ্যাসাগরকেও সেই হিমালয় পর্বত বলা হচ্ছে, ঠিক আছে। যে জন আশ্রয় লয় সুবর্ণ, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, যে জন মানে যে, যে কেউ আসুক না কেন, যে জন তার কাছে এসে আশ্রয় নেয়, যে প্রভু আমাকে কিছু সাহায্য করো, প্রভু আমাকে দয়া করো, কাউকে কিন্তু তিনি ফেরান না। তাই বলছে যে জন আশ্রয় নেয়, লয় মানে আসে তার কাছে, সুবর্ণ চরণে। সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে মনে রাখবে সোনা। সুবর্ণ মানে সোনা। সুবর্ণ শব্দের অর্থ হচ্ছে কি? সোনা। চরণ মানে কি? পা। চরণ মানে পা, ঠিক আছে, চরণ মানে পা। সুবর্ণ মানে সোনা, চরণ মানে পা। সুবর্ণ শব্দের অর্থ সোনা, চরণ শব্দের অর্থ পা। এই যে বলছে যে জন আসে, যে জন আশ্রয় নেয় তার কাছে, লয় সুবর্ণ চরণে, ঠিক আছে, সোনার একটা আশা নিয়ে, সেই জানে কত গুণ ধরে কত মতে। বলছে সেই জন জানে, তার কাছে যে সাহায্য চাইতে আসে, সেই একমাত্র জানে যে তার কত গুণ রয়েছে। সেই জনই জানে কত গুণ ধরে কত মতে, মানে কত গুণ তার কত মতে রয়েছে। গুণ মানে কি? গুণ মানে তার বিশেষত্ব, তার কত রকম গুণ রয়েছে, তিনি কি কিভাবে সাহায্য করে মানুষদের, কত রকম ভাবে সাহায্য করে, সেই গুণগুলো, ঠিক আছে। কত মত, তার কত মতে কত গুণ রয়েছে, সেগুলো তিনিই একমাত্র জানেন। ধরে কত মতে। গিরিশ, গিরিশ শব্দের অর্থ কি? তোমাদের প্রশ্ন জাগবে, গিরিশ মানে কি? গিরিশ হচ্ছে ইস, গিরি যোগ ইস, ঠিক আছে। গিরিশ মানে হিমালয়। এখানে হিমালয় পর্বতকে বলা হচ্ছে গিরিশ, ঠিক আছে, মনে রাখবে। গিরিশ মানে হচ্ছে হিমালয় পর্বত, গিরিশ মানে হিমালয় পর্বত। গিরিশ কি সেবা তার সুখ সদনে, বলছে কি? কি সেবা তার সুখ সদনে, সে সুখ সদনে। সুখ সদনে মানে কি? সুখ সদনে মানে সুখের জন্য আশ্রয়, সুখের জন্য আশ্রয়। সুখ সদনে মানে সুখের জন্য আশ্রয়, ঠিক আছে, সুখের জন্য আশ্রয়। তাই বলা হচ্ছে কি সেবা তার সুখ সদনে। বলছে তার কাছে গিয়ে কে কি সুখ পায়? তার সদনে গিয়ে, তার আশ্রয়ে গিয়ে। দানে বাড়ি নদী রূপ বিমলা কিং করে, বোঝো লাইনটা ভালো করে। দানে বাড়ি, তিনি যে দান করেন, ঠিক আছে, তিনি যে দান করেন, দানে বাড়ি। দানে বাড়ি, বাড়ি মানে কি এখানে জানো? বাড়ি শব্দের অর্থ বয়াকার রয়হস্যি বাড়ি, অনেকেই জানে না, মনে রাখবে। বাড়ি শব্দের অর্থ হচ্ছে এখানে জল। বাড়ি শব্দের অর্থ লিখে নাও, জল। বাড়ি শব্দের অর্থ হচ্ছে কি? জল। তাহলে হচ্ছে কি? দানে বাড়ি নদীরও বিমলা কিঙ্করি,
বাড়ি মানে আমরা জল জানলাম, তাই তো? আর নদী মানে কি, নদী রূপ মানে কি, নদীর মতো যেটা যেটা নদী, ঠিক আছে? তাহলে দানে বাড়ি নদীর রূপ বিমলা কিঙ্করী, তিনি দান করেন এমন ভাবে, ঠিক আছে? তিনি যে দান করে যেটা সেটা কিরকম, নদীতে যেরকম জল বয়ে যায় সেই রকম ভাবে তিনি দান করেন। কি রকম ভাবে দান করেন? নদীতে যেরকম দান জল বয়ে যায়, ঠিক আছে? তাহলে কি বলছেন? বিমলা কিঙ্করী। বিমলা শব্দের অর্থ কি? বিমলা মানে, বিমলা হচ্ছে এখানে মতি, কি বলছেন? মলিনতা, একরকম মলিনতাহীন নারী, মানে কলঙ্কহীন নারী, যার মধ্যে কোনো কলঙ্ক নেই, সেই কলঙ্ক নারীকে বলা হচ্ছে বিমলা, ঠিক আছে? আর কিঙ্করী এখানে কি? কিঙ্করী হচ্ছে একরকম দাসী, যাদেরকে আমরা দাসী বলি। তাহলে বিমলা কিঙ্করী দুটো শব্দের অর্থ কি দাঁড়ালো? তাহলে বিমলা শব্দের অর্থ হচ্ছে কি, কলঙ্কহীনা নারী। তাহলে কলঙ্কহীনা দাসী হচ্ছে যার মধ্যে কোনো কলঙ্ক নেই, সেই কলঙ্ক দাসী। সেই কলঙ্ক দাসী যিনি সমস্ত জলের মতো নদীরূপ ভাবে নিজের দানটাকে এগিয়ে নিয়ে যায়, তাই বলা হচ্ছে তিনি একরকম দান প্রদানকারী কিঙ্করী, মানে কলঙ্কহীনা নারী, ঠিক আছে? মানে দাসী, মানুষের কাছে একরকম দাসী, তিনি দাস রূপে কাজ করেন, তাই বলছেন দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, মানে তিনি এমন ভাবে দান করেন যেটা নদী রূপ, নদীর মতো বয়ে চলেছে, বিমলা কিঙ্করী রূপে, দাসীদের মতো রূপে, ঠিক আছে? কলঙ্কহীনা দাসীদের রূপে, ঠিক আছে? তারপরে কি বলছেন? যোগাই অমৃত ফল পরম আদরে। যোগাই অমৃত ফল পরম আদরে। পরম আদরে, ভালো করে বোঝো, ঠিক আছে? অমৃত ফল মানে কি? স্বর্গীয় ফল, যেটা স্বর্গের ফল বলে আমরা চিনি, যেটা খেলে কখনো কারো মৃত্যু হয় না বলে আমরা জানি, তাই তো? তাই বলছেন যোগাই অমৃত ফল পরম আদরে, তিনি এই অমৃত ফলটাকে, উপাদেয় ফলটাকে কি করছে? পরম আদরে, অত্যন্ত যত্নের সাথে যোগান দিচ্ছে, ঠিক আছে? অত্যন্ত যত্নের সাথে তিনি তাকে যোগাচ্ছেন। দীর্ঘ শির তরুদল, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। দীর্ঘ কি? দীর্ঘ শির মানে কি? উন্নত বা উঁচু। দীর্ঘ শির মানে উঁচু শির, মানে উন্নত শির যার, ঠিক আছে? উন্নত শির, দীর্ঘ শির মানে উন্নত শির যার। তরু দল, তরু দল, তাহলে কি বলছেন? যে জনের মাথা নত করে না সেটাকে আমরা বলি দীর্ঘশীর, যিনি মাথা সবসময় তুলে রাখেন যাকে, ঠিক আছে? তাকেই আমরা বলি দীর্ঘশীর, মানে মাথা সবসময় যার উঁচু। তারপরে কি বলছে? তরুদল। তরুদল মানে কি? তরুদল বলা হচ্ছে, তরু মানে কি? বৃক্ষ আমরা জানি, তাহলে বৃক্ষরাজি মানে গাছেরা, গাছেদের দল, গাছের দলের কথা বলছে। তাহলে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। দাসরূপ মানে কি? দাসের মতো রূপ ধরে, মানে চাকরের মতো রূপ ধরে আমরা যেটা বলছি। দীর্ঘ শির, তোমার মাথা সবসময় উঁচু আছে, মানে একরকম তুমি বনের মতো, জঙ্গলের মতো, জঙ্গলের দল তুমি, তুমি দাসরূপ হিসেবে কাজ করছো, একরকম চাকরের মতো তুমি সবার জন্য কাজ করে চলেছো। পরিমলে ফুল ফল 10 দিকে ভরে। পরিমলে ফুল ফল, পরিমলে মানে কি? সুগন্ধে। তার জন্য কি হচ্ছে? তোমার যে নাম সারা বিশ্বে, সারা জায়গায় ছড়িয়ে পড়ছে, এই যে তোমার যে পরিমলে ফুল, ফুল ফল, তোমার এই যে নামগুলো পাচ্ছ, তুমি এই যে ফলগুলো পাচ্ছ, সেগুলো ফুল কুল 10 দিন, 10 দিশ ভরে, 10 দিশ ভরে। তাহলে এখানে যে আমরা ফুল কুল পেলাম, মানে ফুলের বংশ, মানে ফুল সমূহকে বলা হচ্ছে, ঠিক আছে? পুরো ফুল কুলটাকে বলা হচ্ছে ফুলের কুল, ফুলের কুল, ঠিক আছে? মনে রাখবে, ফুল কুল মানে পুরো ফুল, ফুলের বংশটাকে বলা হচ্ছে, ফুল কুলটাকে বলা হচ্ছে। তাহলে সুগন্ধ যে ফুলের কুল, সেটা 10 দিশ ভরে, মানে চারিদিকে ছড়িয়ে গেছে, তোমার নামটা 10 দিকে ছড়িয়ে গেছে। এই 10 দিশটা যেটা আমরা বলছি, 10 দিশ মানে কি জানো? 10 দিশটা মানে, মনে রাখবে, লিখে নাও তুমি, ঠিক আছে? এই 10 দিশ যদি প্রশ্ন আসে, 10 দিশ বলতে কোন 10 দিশের কথা বলা হয়েছে, তখন বলবে এই 10 দিশটা হচ্ছে, বা 10 দিকটা হচ্ছে, সেই 10 দিক হচ্ছে কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, ঠিক আছে? আরেকবার বলছি, লিখে নাও। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, ঠিক আছে? এই 10টা দিককেই এখানে বলা হয়েছে 10 দিশ, ঠিক আছে? 10 দিশ ভরে। দিবসে শীতল শাসি ছায়া। দিবসে শীতল শাসি ছায়া, এই যে শীতল শাসি ছায়া বলছে, এটা কি? যে ছায়া শীতল বায়ু দান করে, মানে ঠান্ডা বাতাস দান করে, তাকেই বলা হচ্ছে শীতল বায়ু। দিবসে শীতল শাসি ছায়া, তোমার ছায়া এসে ঠান্ডা পায় কারা? মানুষজন। বর্ণেশ্বরী, বর্ণেশ্বরী মানে কি? বর্ণেশ্বরী মানে বনের শ্রেষ্ঠ গাছ যিনি। তাহলে বনের শ্রেষ্ঠ গাছ কাকে বলা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর আসলে এই বনের শ্রেষ্ঠ গাছ কে? আমরা জানি বহু পুরানো গাছ হচ্ছে বট গাছ, তাই তো? যেটা বহুদিন বেঁচে থাকে, বহুদিন তিনি তার ছায়ায় সমস্ত ছোট গাছগুলোকে আগলে রাখে। সেই রকমই ঈশ্বরচন্দ্র হচ্ছে বনের রাজা, বনের সেই গাছ হচ্ছে কি? বন্যেশ্বরী, বা সেই বট গাছ, বা সেই বড় গাছ, পুরনো, বহু পুরনো গাছ, যিনি ভারতবর্ষের সমস্ত মানুষকে তার ছায়াতে জড়িয়ে রেখেছে, ধরে রেখেছে, ঠিক আছে? তাই বলছে দিবসে শীতল শাসি ছাই, তার ছায়াতে তাকে ভরে রেখেছে বন্যেশ্বরী, বনের মধ্যে, ঠিক আছে? বন যেরকম তার
ছোট ছোট গাছগুলোকে আগলে রাখে সেইভাবে, ঠিক আছে। তারপরে কি বলছেন, নিশানায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। কি বলছে, নিশায় সুশান্ত, নিশায়, নিশা মানে কি, নিশা মানে রাত, নিশা মানে রাত, মনে রাখবে, ঠিক আছে, নিশা মানে রাত। তাহলে রাতের সুশান্ত, সুশান্ত মানে শান্ত, মানে খুব শান্ত, তাহলে রাতের শান্ত, নিদ্রা মানে কি ঘুম, তাহলে রাত্রে সেই শান্ত ঘুমটা ক্লান্তি দূর করে, তখনই একজনের সেই শান্ত ঘুমকে ক্লান্তি দূর করে। কার জন্য সেই ক্লান্তি দূর হয়, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য সেই ক্লান্তি দূর হয়। যে কোনো মানুষ, গরিব দুঃখী, যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন, কার কাছে ছুটে আসে, কার কাছে ছুটে আসে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে সবাই ছুটে আসে। এবং ছুটে আসার ফলে কি হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কাউকে কোনোদিন ফেরাননি, তাকে হাত ভরে যতটা পেরেছে তাকে দিয়েছেন, শেষ সম্বলটুকু তাকে দিয়ে তিনি সাহায্য করেছেন, তাই তাকে আমরা বলি দয়ার সাগর। তার এতটাই গুণ, তিনি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে মনে হচ্ছে যেন তার ছত্রছায়ায় আগলে রেখেছে, ঠিক আছে, এবং সেই মানুষজন ছত্রছায়ার থেকে সুশান্তভাবে আরামে ঘুম দিচ্ছে, ঠিক আছে। এটাই এই কবিতার মধ্যে বোঝাচ্ছে। তাহলে পুরো লাইনটাতে যদি আমরা বুঝি তাহলে আমরা কি বুঝবো, পুরো লাইনটাই কি বলছে এই কবিতার মধ্যে, তাই তো। তাহলে এক মিনিট, পুরো লাইনটাকে যদি আমরা বলি তাহলে এরকম দাঁড়াবে, মাইকেল মধুসূদন দত্ত তাহলে কি করলো, মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের ব্যাপারে সম্বন্ধে এরকম কবিতাটি লিখলো, কিরকম লিখলো, কি জন্য, ওই যে বললাম একরকম তার কাছে সাহায্য চেয়েছে এবং তিনি তাকে চেনেন না তবুও তার কাছে তিনি সাহায্য পাঠিয়েছেন বিদ্যাসাগর, এবং কিভাবে সাহায্য পাঠিয়েছেন, ধার করে একরকম সাহায্য পাঠিয়েছেন, ঠিক আছে। তো তার এমন খুশি হলেন তিনি, তখন থেকে তিনি তো বাংলা লেখা শুরু করলেন, তারপর থেকেই তিনি এই যে সনেট লেখা শুরু করলেন, মানে এই যে কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতা লেখা শুরু করলেন, যেটা প্রত্যেকটা কবিতা 14 লাইন 14 চরণে ভাগ হয়ে থাকবে, ঠিক আছে। সেইটাই হচ্ছে তার সনেট লেখা, এবং তিনি সেখানে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে দুটো সনেট লিখলেন, তার মধ্যে একটা সনেট আমাদের আজকে আলোচ্য পাঠ্য যেটা আমরা পড়ছি, সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। এবং তার গুণে গুণে সমৃদ্ধ হয়ে বিদ্যাসাগরের চরিত্রকে গুণাবলী পরিচয় দিয়েছেন তিনি, ঠিক আছে। বিদ্যাসাগরের প্রতি তার অসীম শ্রদ্ধা জেগেছিল, তার ফলে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি, ওই জন্য তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মধুকবি, ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগর বলেছেন। তিনি কি বলেছেন, বিদ্যার সাগর বলেছেন, মানে তার মতো এমন পণ্ডিত, এমন জ্ঞানী, শুধু বিদ্যার সাগরই নয়, তিনি তিনি করুণারও সাগর, তিনি দয়ারও সাগর, তিনি যে বিদ্যা দান করেছেন এমনটা নয়, তিনি দয়াও করেছেন সমস্ত মানুষকে, যে দিন দরিদ্র, সেই দিন দরিদ্র মানুষকেও তিনি কি করেছেন, সাহায্য করেছেন, তাই তো। তিনি আসলে দিন দরিদ্রের পরম বন্ধু, পরম আশ্রয়, আশ্রয়দাতা, ঠিক আছে। কারণ তার করুণা ধারার স্পর্শে তার জীবন ধন্য হয়ে গেছে, যেজন মানুষ এসছে তার সান্নিধ্যে, তার করুণা পেয়ে সেই মানুষের জীবন কি হয়েছে, ধন্য হয়ে গিয়েছে। যেমন ধন্য হয়ে গেছে স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত, এই যে ঘটনাটা বললাম, লন্ডনে পড়তে গিয়েছে, তিনিও তার সাহায্য পেয়েছেন একরকম, তাই না। তাহলে বিদ্যাসাগরের এই যে সোনার পাহাড়ের মতো বলছে উজ্জ্বল, এই যে এখানে বললাম আমরা সোনার পাহাড়ের মতো কি একরকম উজ্জ্বল হয়ে আছে, সোনার পাহাড়ের মতো কি বিদ্যাসাগর, সেই স্বর্ণাভ, কি বলছে, স্বর্ণাভ অমিলন উজ্জ্বল কিরণে তিনি সারা জীবন উদ্ভাসিত হয়ে রয়েছেন, সারা জীবন তিনি উদ্ভাসিত মানে ভেসে আছেন আমাদের মনের মধ্যে। কেউ যদি ভাগ্য বলে সেই মহাপর্বত স্বরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাক্ষাৎ পাই, তাহলে কি হবে, তার আশ্রয় থেকে তার সোনার পদকমলে, তবে সেই জনে জানে কত গুণবান তিনি, তিনিই জানবেন তার মধ্যে কত গুণ রয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা এগুলোই বুঝলাম এই লাইনের মধ্যে, ঠিক আছে। তোমরা তো বুঝতে পেরেছো তাহলে, আশা করি এই গল্পটা কি বলা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই কৃতিত্ব বর্ণনা করা হচ্ছে পুরো কবিতাটার মধ্যে, ঠিক আছে। এবং কৃতিত্ব বর্ণনা করছেন কে, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কি কবিতার বিষয়, তাই তো। আশা করি কবিতাটা তোমাদের ভালো লেগেছে, তাই তো। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যখন আমরা পরবর্তীকালে আরো ভিডিও ছাড়বো, আরো ক্লাস নেব তোমাদের, তখন আরো তোমাদের সুবিধা হবে, নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে কি করবে তোমরা, তোমরা এই কবিতাটাকে ভালো করে পড়ো এবং ক্লাসটি ভালো করে দেখো, একবারে না বুঝতে পারলে বারবার দেখো। আর ওই যে শব্দার্থগুলো বললাম, যেই শব্দের অর্থগুলো, ওগুলো লিখে নাও, ওগুলো থেকেও প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে এগুলো গেল আমাদের প্রশ্ন, এবং আমাদের খুব সহজ হয়ে গেছে, খুব মজার বিষয় হয়ে গেছে এই সেমিস্টার সিস্টেম চালু হয়ে, আমাদের বেশি আর খাটতে হবে না, বেশি পড়তে হবে না, ঠিক আছে। খুব
খুব অল্প বুঝেই আমরা অল্প পড়াশোনা করেই আমরা বেশি বেশি করে নাম্বার পেয়ে যাব। ঠিক আছে? এইটা তোমাদের খুব সুবিধে হয়েছে সেমিস্টার সিস্টেম শুরু হয়ে। কেউ ভাববে না যে বিশাল কিছু হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে সেমিস্টার সিস্টেম, খুব খারাপ একটা জিনিস। কখনোই ভাববে না, যেই যা বলুক না কেন খুব কঠিন। কিন্তু তার কথায় কান দেবে না। একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে খুব ভালো জিনিস, তোমাদের জন্য খুব ভালো হয়েছে। নাম্বার পাওয়ার সবথেকে বড় কৌশল আর কিচ্ছু হতে পারে না এই সেমিস্টার সিস্টেম ছাড়া। ঠিক আছে? এই সেমিস্টার সিস্টেমই হচ্ছে একমাত্র যেটা আমাদেরকে ভালোভাবে নাম্বার দিতে পারে। ঠিক আছে? খুব অল্প পড়াশোনা করেই আমরা নাম্বার পেয়ে যাব। তাহলে চলো, আজকের ভিডিও ছিল এতটাই। পরবর্তীকালে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে?